আমাদের মাথার উপরে থাকাই চাঁদ, এটা নিয়ে কত গল্প, কত কবিতা। কিন্তু এর বাইরেও চাঁদ কিন্তু আমাদের পৃথিবীর জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ। একদম। আমাদের জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন। এমনকি দিনের দৈর্ঘ্য পর্যন্ত এর সাথে জড়িত। কিন্তু এই যে আমাদের চিরচেনা চাঁদ, এটা আসলে তৈরি হলো কিভাবে? এই প্রশ্নটা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। আজকে আমরা ঠিক এই রহস্যটার গভীরে যাব। আমাদের হাতে থাকা সোর্সগুলো ঘেঁটে দেখব কিভাবে পৌরাণিক কাহিনী থেকে বেরিয়ে এসে বিজ্ঞানীরা চাঁদের জন্মরহস্য সমাধানের চেষ্টা করেছেন। আর কিভাবে একটা একটা মহাজাগতিক সংঘর্ষের ধারণা বাকি সবগুলোকে পেছনে ফেলে দিয়েছে। বিষয়টা আসলেই আকর্ষণীয়। হ্যাঁ, কারণ এটা শুধু একটা থিওরির গল্প না, বরং বিজ্ঞানের এগিয়ে চলার গল্প। কিভাবে পুরনো ধারণাগুলো বাতিল হয়ে যায় নতুন প্রমাণের সামনে। একদম। আর ধীরে ধীরে আমরা সত্যের কাছাকাছি পৌঁছাই। এটা অনেকটা একটা মহাজাগতিক ডিটেকটিভ স্টোরির মতো। ঠিক তাই, যেখানে ক্লু বা প্রমাণগুলো এসেছে কোটি কোটি মাইল দূর থেকে। হ্যাঁ, চাঁদ থেকে বয়ে আনা কয়েক মুঠো পাথরের মধ্যে আমরা সেই প্রমাণগুলোই এক এক করে বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক একদম প্রথম থেকে। বিজ্ঞানীরা যখন পৌরাণিক ব্যাখ্যাগুলো ছেড়ে বৈজ্ঞানিক উত্তর খোঁজা শুরু করলেন, তখন প্রথম দিকের ধারণাগুলো কেমন ছিল? প্রথম দিকের ধারণাগুলো বেশ চমকপ্রদ ছিল। একটা তত্ত্ব তো এমন ছিল যে চাঁদ আসলে পৃথিবীরই সন্তান, মানে পৃথিবী থেকেই এর জন্ম। হ্যাঁ, ওটাকে বলা হয় ফিশন থিওরি। এই তত্ত্বের প্রবক্তা ছিলেন জর্জ ডারউইন, বিখ্যাত জীববিজ্ঞানী চার্লস ডারউইনের ছেলে। ও আচ্ছা। ১৯০০ শতকের দিকে তিনি প্রস্তাব করেন যে আদিম পৃথিবী এতটাই দ্রুত ঘটছিল যে তার শরীর থেকে একটা বিশাল অংশ ছিটকে বেরিয়ে যায়। আর সেটাই পরে চাঁদে পরিণত হয়। হ্যাঁ, কেউ কেউ তো এমনও বলতেন যে প্রশান্ত মহাসাগরই হলো সেই ক্ষতস্থানটা, যেখান থেকে চাঁদ ছিটকে গিয়েছিল। বাহ, ধারণাটা বেশ কাব্যিক, কিন্তু এটা টেকেনি, তাই না? না, টেকেনি। এর পেছনে মূল কারণ ছিল চাঁদের গঠন। আপোলো মিশনের পর আমরা জানতে পারি যে চাঁদের পাথরে লোহার পরিমাণ পৃথিবীর তুলনায় অনেক কম। আচ্ছা, যদি চাঁদ সরাসরি পৃথিবী থেকে ছিটকে বেরোতো, তাহলে তো গঠন আরও বেশি একরকম হওয়ার কথা ছিল। ঠিক তাই, বিশেষ করে এর কেন্দ্রে থাকা লোহার পরিমাণ। চাঁদের একটা ছোট্ট লোহার কোর বা কেন্দ্র আছে, যা পৃথিবীর তুলনায় আনুপাতিকভাবে অনেক ছোট। ফিশন থিওরি এই পার্থক্যের কোনো ভালো ব্যাখ্যা দিতে পারে না। আর কোনো সমস্যা ছিল? হ্যাঁ, আরও একটা বড় সমস্যা ছিল ফিজিক্সের। গাণিতিক হিসেবগুলো দেখায় যে চাঁদকে ছিটকে ফেলার জন্য পৃথিবীকে এত দ্রুত ঘুরতে হতো যে কত দ্রুত? একটা দিন হতো মাত্র ২ বা ৩ ঘন্টার। বলেন কি? হ্যাঁ, সৌরজগতের ইতিহাসে পৃথিবীর এমন চরম ঘূর্ণন গতির কোনো শক্ত প্রমাণ তো মিলেই না, বরং পুরো সিস্টেমটাই অস্থিতিশীল হয়ে যেত। তাই এই তত্ত্বটা বাতিল হয়ে যায়। বেশ, তাহলে পৃথিবী থেকে জন্ম না নিলে পরের সম্ভাবনা কি? চাঁদ কি তাহলে কোনো আগন্তুক? ঠিক, অন্য কোথাও থেকে উড়ে এসে পৃথিবীর টানে আটকা পড়েছে। হ্যাঁ, এটাই। এটাই ছিল পরবর্তী জনপ্রিয় ধারণা, ক্যাপচার থিওরি। ক্যাপচার থিওরি? এই তত্ত্ব অনুযায়ী চাঁদ সৌরজগতের অন্য কোনো প্রান্তে তৈরি হয়েছিল, হয়তো মঙ্গল বা বৃহস্পতির কাছাকাছি কোথাও। আমাদের এখানে না। না, আর ঘুরতে ঘুরতে কোনো এক সময় পৃথিবীর মাধ্যাকর্ষণের আওতায় চলে আসে আর এর কক্ষপথে আটকা পড়ে। এই তত্ত্বটা বেশ আকর্ষণীয় ছিল, কারণ এটা চাঁদের ভিন্ন গঠনকে সহজেই ব্যাখ্যা করতে পারত, তাই না? একদম। যেহেতু চাঁদ অন্য কোথাও তৈরি হয়েছে, তাই তার উপাদান পৃথিবীর চেয়ে আলাদা হতেই পারে। কিন্তু এখানেও একটা বড় কিন্তু আছে। একটা স্বাধীন বস্তু মহাকাশে ভেসে বেড়াচ্ছিল, আর পৃথিবী তাকে নিজের সঙ্গী করে নিল। বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, পদার্থবিজ্ঞানের দিক থেকে ততটাই জটিল, প্রায় অসম্ভব। তাই হ্যাঁ, চাঁদের মতো এত বিশাল একটা বস্তুকে পৃথিবীর পক্ষে নিজের মাধ্যাকর্ষণ দিয়ে থামিয়ে দেওয়া এবং একটা স্থিতিশীল, প্রায় বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা, এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কেন, কি হতে পারত? চাঁদ যদি পৃথিবীর কাছ দিয়ে যেত, তবে হয় তা গতি বাড়িয়ে পাশ কাটিয়ে মহাশূন্যে হারিয়ে যেত। অথবা অথবা সরাসরি পৃথিবীতে আছড়ে পড়ত। তাকে ঠিকঠাক গতিতে থামিয়ে আজকের এই কক্ষপথে বসানোর জন্য এত বিরল আর সুনির্দিষ্ট শর্তের প্রয়োজন যে ঘটার সম্ভাবনা প্রায় শূন্য। আচ্ছা, তাহলে চাঁদ যদি পৃথিবী থেকে ছিটকেও না যায় বা বাইরে থেকেও না আসে, তাহলে তৃতীয় বিকল্পটা কি? তৃতীয় এবং সবচেয়ে সরল বিকল্প,
তারা কি একসাথে যমজ ভাইবোনের মতো তৈরি হয়েছিল? একই জায়গায় একই সময়ে একই উপাদান দিয়ে? হ্যাঁ, এটাই ছিল তৃতীয় প্রধান তত্ত্ব, যার নাম কোঅ্যাক্রিশন থিওরি। কো-অ্যাক্রিশন বা একত্রিতীকরণ। হ্যাঁ, এর মূল ধারণা হল পৃথিবী এবং চাঁদ একই সময়ে একই মহাজাগতিক ধূলিকণা ও গ্যাসের মেঘ থেকে পাশাপাশি তৈরি হয়েছে। মানে পৃথিবী যেমন ছোট ছোট গ্রহাণু মিলে বড় হয়েছে, চাঁদও সেভাবে পৃথিবীর পাশেই তৈরি হয়েছে। একদম। এই তত্ত্বটা আগের দুটোর চেয়ে বেশি স্থিতিশীল আর যৌক্তিক শোনায়, কোনো নাটকীয় ব্যাপার নেই। কিন্তু এখানেও সেই পুরনো ভিলেন ফিরে আসে, মানে চাঁদের গঠন। কি হতো? তাহলে তো চাঁদেরও পৃথিবীর মতো একটা আনুপাতিক লোহার কোর থাকার কথা ছিল। অবশ্যই, কিন্তু আমরা জানি চাঁদের কোর তার আকারের তুলনায় অস্বাভাবিকভাবে ছোট। পৃথিবী তার মোট ভরের প্রায় ৩০% লোহা দিয়ে গঠিত, কিন্তু চাঁদের ক্ষেত্রে? তা মাত্র কয়েক শতাংশ। এই তত্ত্ব কিছুতেই ব্যাখ্যা করতে পারে না যে একই উপাদান থেকে তৈরি হয়েও চাঁদে এত কম লোহা কেন থাকবে। আর এখানেই পুরনো সব তত্ত্বের রাস্তা বন্ধ হয়ে যায়। এবং ব্যাপারটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে যখন বিজ্ঞানীরা দেখলেন যে কোনো সরল ব্যাখ্যাই কাজ করছে না। তখন তারা সম্পূর্ণ নতুন এবং আরও অনেক বেশি নাটকীয় একটা ধারণা নিয়ে ভাবতে শুরু করলেন। একটা ধারণা যা আগের সবগুলোর দুর্বলতাকে একসাথে সমাধান করতে পারে, আর সেই ধারণাটাই হল জায়েন্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস বা বিশাল সংঘর্ষ তত্ত্ব। এই তত্ত্ব বলছে প্রায় 450 কোটি বছর আগে, যখন আমাদের সৌরজগৎ একেবারেই শিশু, আর পৃথিবী মাত্র গঠিত হচ্ছিল, তখন মঙ্গল গ্রহের আকারের একটা বিশাল বস্তু, যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন থেইয়া। গ্রিক পুরাণের এক টাইটানের নামে। সেই থেইয়া প্রচণ্ড গতিতে এসে আদিম পৃথিবীকে ধাক্কা মারে। একটা পুরো গ্রহের সাথে ধাক্কা, এটা কল্পনারও বাইরে। এর সংঘর্ষ নিশ্চয়ই কোনো সাধারণ টক্কর ছিল না। একদমই না। থেইয়া পৃথিবীকে পাশ থেকে প্রায় ৪৫ ডিগ্রি কোণে ধাক্কা দেয়, সেকেন্ডে কয়েক কিলোমিটার বেগে। কি সাংঘাতিক! এর ফলে যে শক্তি উৎপন্ন হয়েছিল তা পারমাণবিক বোমার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি। এই অসম্ভব সংঘর্ষের ফলে আদিম পৃথিবীর একটা বিশাল অংশ আর থেইয়ার প্রায় পুরোটাই গলে গিয়ে বাষ্প হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। ভাবা যায়, লক্ষ লক্ষ কিউবিক কিলোমিটার পাথর আর গলিত লাভা মুহূর্তে বাষ্প হয়ে পৃথিবীর কক্ষপথে ছিটকে গেল। হ্যাঁ, এটা শনির বলয়ের মতো একটা কিছু তৈরি করেছিল। কিন্তু এটা তো বরফের ছিল না। না, শনির বলয় যেমন বরফকণা দিয়ে তৈরি, পৃথিবীর চারপাশের এই বলয়টি ছিল প্রচণ্ড উত্তপ্ত, গলিত পাথর আর গ্যাসের এক ধ্বংসস্তূপ। আর সেখান থেকেই চাঁদের জন্ম। সেখান থেকেই শুরু হয় চাঁদের জন্মকাহিনী। সময়ের সাথে সাথে, যা ভূতাত্ত্বিক হিসেবে খুবই কম সময়, হয়তো কয়েক হাজার থেকে ১,০০,০০০ বছরের মধ্যে, এই ধ্বংসাবশেষের কণাগুলো মাধ্যাকর্ষণের টানে একে অপরের সাথে জুড়ে যেতে শুরু করে। প্রথমে ছোট ছোট গুচ্ছ তৈরি হয়, তারপর সেই গুচ্ছগুলো আরও বড় হতে থাকে, এবং অবশেষে সব একত্রিত হয়ে আমাদের আজকের চাঁদে পরিণত হয়। তার মানে হল চাঁদ আসলে পৃথিবী এবং সেই আগন্তুক গ্রহ থেয়া, এই দুজনেরই অংশ দিয়ে তৈরি। একদম। এটা একই সাথে ফিশন এবং ক্যাপচার থিওরির একটা মিশ্রণ বলা যেতে পারে। আর এই তত্ত্বটি আগের ৩টি তত্ত্বের সব সমস্যার সমাধান করে দেয়। যেমন, চাঁদে কেন লোহা কম? কারণ সংঘর্ষের ফলে মূলত পৃথিবী ও থিয়ার হালকা উপাদানে গড়া উপরের স্তর বা ম্যান্টেল থেকেই ধ্বংসাবশেষ তৈরি হয়েছিল। আর দুটো গ্রহের ভারী লোহার কোরগুলো? সেগুলো একত্রিত হয়ে নতুন আরও বড় পৃথিবীর কেন্দ্রে চলে যায়। তাই চাঁদ তৈরি হয়েছে কম লোহাযুক্ত উপাদান দিয়ে। এই মহাজাগতিক সংঘর্ষের তত্ত্ব তো সিনেমার গল্পের মতো শোনাচ্ছে। এর পেছনের প্রমাণগুলো নিশ্চয়ই খুব শক্ত হতে হবে। অবশ্যই। আর সেই প্রমাণগুলো আসতে শুরু করে অ্যাপোলো মিশনের পর। তাই না? হ্যাঁ, এর সবচেয়ে বড় প্রমাণগুলো এসেছে অ্যাপোলো মিশন থেকে। ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে মহাকাশচারীরা চাঁদ থেকে যে প্রায় ৮৮২ কেজি পাথর ও মাটি নিয়ে এসেছিলেন, সেগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা চমকে যান। একদম। প্রথমত তারা দেখেন চাঁদের পাথরগুলো পৃথিবীর ভূত্বকের নিচের অংশ বা ম্যান্টেলের উপাদানের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। কিন্তু এতে লোহার পরিমাণ খুবই কম। হ্যাঁ, যা আমরা আগেই আলোচনা করেছি। এটি চাঁদের ছোট করে রহস্যেরও নিখুঁত সমাধান দেয়। চাঁদের ওই পাথরগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না? সেগুলো অস্বাভাবিক রকমের শুকনো ছিল, মানে তাতে জলের মতো উদ্বায়ী পদার্থের পরিমাণ প্রায় শূন্য। ঠিক পয়েন্ট। পৃথিবীতে আমরা যে পাথর পাই, সেগুলোর খনিজ গঠনের মধ্যে জলের অণু বাধা থাকে। কিন্তু চাঁদের পাথরে তা নেই বললেই চলে। কারণ ওই প্রচণ্ড উত্তপ্ত সংঘর্ষের ফলে
জল বা অন্য যে কোনো উদ্বায়ী পদার্থ সহজেই বাষ্প হয়ে মহাকাশে হারিয়ে যেত। শুধুমাত্র ভারী উচ্চ গলনাঙ্কের সিলিকেট উপাদানগুলোই ধ্বংসাবশেষের বলয়ে টিকে থাকতে পারত। অসাধারণ, মানে কম্পোজিশন বা গঠন দিয়ে একটা বড় প্রমাণ পাওয়া গেল। কিন্তু আরও একটি শক্তিশালী প্রমাণ আছে, যা প্রায় ডিএনএ টেস্টের মতো কাজ করেছে। আপনি অক্সিজেন আইসোটোপের কথা বলছেন। হ্যাঁ, অক্সিজেন আইসোটোপের অনুপাত হল গ্রহবিজ্ঞানের জগতে অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো। প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা? হ্যাঁ, সৌরজগতের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা আর ঘনত্বের তারতম্যের কারণে অক্সিজেন আইসোটোপের একটা নির্দিষ্ট অনুপাত বা ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়। বিজ্ঞানীরা দেখেছেন পৃথিবী ও চাঁদের পাথরের অক্সিজেন আইসোটোপের অনুপাত প্রায় হুবহু এক। এর মানে হল, যদি চাঁদ ক্যাপচার থিওরি অনুযায়ী সৌরজগতের অন্য কোথাও তৈরি হতো, তাহলে তার এই অক্সিজেন ফিঙ্গারপ্রিন্ট একদম আলাদা হতো। মঙ্গলের বা অন্য গ্রহাণুর অক্সিজেন আইসোটোপের অনুপাত পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন। চাঁদের সাথে পৃথিবীর এই মিল ক্যাপচার থিওরিকে প্রায় অসম্ভব প্রমাণ করে। এবং জোরালোভাবে ইঙ্গিত দেয় যে তারা একই উৎস থেকে তৈরি, অর্থাৎ চাঁদের উপাদানের একটি বড় অংশই আদিম পৃথিবী থেকে এসেছে। শুধু তাই নয়, আধুনিক সুপারকম্পিউটার সিমুলেশনসগুলো তো এই তত্ত্বকে সমর্থন করে। হ্যাঁ, গাণিতিকভাবেও বিজ্ঞানীরা বিভিন্ন কোণ, গতি এবং আকারের থিয়ার মতো একটা বস্তুর সাথে পৃথিবীর সংঘর্ষের মডেল তৈরি করেছেন। আর তারা কি দেখেছেন? তারা দেখেছেন নির্দিষ্ট কিছু শর্তে এই সংঘর্ষের ফলে ঠিক আমাদের আজকের চাঁদ এবং পৃথিবীর মতো একটা ব্যবস্থা তৈরি হতে পারে। এই মডেলগুলো সংঘর্ষের পর তৈরি হওয়া ধ্বংসাবশেষের পরিমাণ, তার কক্ষপথ, এমনকি চাঁদ তৈরি হওয়ার সময়কাল পর্যন্ত নিখুঁতভাবে দেখাতে পারে। তার মানে এই তথ্যটা শুধু একটা সুন্দর গল্পই নয়, এর পেছনে ভৌত প্রমাণ, রাসায়নিক প্রমাণ এবং গাণিতিক প্রমাণ তিনটেই মজবুতভাবে দাঁড়িয়ে আছে। একদম। কিন্তু এই সংঘর্ষের প্রভাব তো শুধু চাঁদের জন্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা আমাদের পৃথিবীকেই আমূল বদলে দিয়েছিল। তাই তো, এই সংঘর্ষের ফলেই সম্ভবত পৃথিবীর ঘূর্ণন অক্ষ প্রায় 23.5 ডিগ্রি হেলে গিয়েছিল, যার কারণে আমরা আজকে পরিবর্তন দেখতে পাই। আর পৃথিবীর ঘূর্ণন গতিও তো বেড়ে গিয়েছিল। হ্যাঁ, প্রথমে পেরেছিল, পরে লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমে আজকের 24 ঘন্টায় এসে দাঁড়িয়েছে। চাঁদ না থাকলে হয়তো আমাদের দিন অনেক ছোট হতো। তাহলে পৌরাণিক কাহিনী থেকে শুরু করে ফিশন, ক্যাপচার ও একত্রিতকরণের মতো বিভিন্ন তত্ত্ব পেরিয়ে আমরা এসে পৌঁছলাম এক মহাজাগতিক সংঘর্ষের গল্পে। এই জায়ান্ট ইম্প্যাক্ট তত্ত্বটি চাঁদের গঠন, এর লোহার অভাব এবং পৃথিবীর সাথে সম্পর্কের প্রায় সমস্ত রহস্যের একটি সুন্দর এবং প্রমাণভিত্তিক ব্যাখ্যা দেয়। চাঁদ পৃথিবীর সন্তানও নয়, আগন্তুকও নয়, বরং এক মহাপ্রলয়ের পর পৃথিবী আর থিয়ের মিলিত অংশ থেকে জন্ম নেওয়া এক নতুন সত্তা। জ্ঞানবিজ্ঞানের এটাই সৌন্দর্য, একটি ধাঁধার বিভিন্ন টুকরো একত্রিত করে একটি সম্পূর্ণ ছবি তৈরি করা। অ্যাপোলোর নমুনা, আইসোটোপ বিশ্লেষণ এবং কম্পিউটার মডেলিং, এই সবগুলো টুকরো একসাথে হয়ে চাঁদের জন্মের একটি পরিষ্কার চিত্র তুলে ধরেছে। তবে বিজ্ঞান তো কখনো থেমে থাকে না। কিছু বিজ্ঞানী এখনও প্রশ্ন তোলেন যে পৃথিবী আর চাঁদের আইসোটোপিক ফিঙ্গারপ্রিন্ট প্রায় এক না হয়ে হুবহু এক কেন হলো। যদি থেয়া অন্য কোনো জায়গা থেকে এসে থাকে, তাই না? ঠিক। এর উত্তরে স্যানেস্টিয়া হাইপোথিসিসের মতো নতুন ধারণাও আসছে, যা বলে সংঘর্ষের পর পৃথিবী আর চাঁদ সাময়িকভাবে একটি বিশাল ঘূর্ণায়মান ডোনাট আকৃতির গ্যাসীয় বস্তুতে পরিণত হয়েছিল। তার মানে গল্পটা এখনো শেষ হয়নি, বরং আরও সূক্ষ্ম আর জটিল হচ্ছে। হ্যাঁ, নতুন চন্দ্রাভিযান যেমন আর্টেমিস মিশন যখন চাঁদ থেকে নতুন অঞ্চলের নমুনা নিয়ে আসবে, তখন হয়তো এই তত্ত্ব আরও মজবুত হবে। অথবা আমাদের সামনে এমন কোনো নতুন তথ্য আসবে যা চাঁদের জন্মরহস্যে আরও একটি নতুন মোড় এনে দেবে। ঠিক। তাই শ্রোতাদের জন্য আমাদের শেষ প্রশ্নটি হল, আমরা জানি চাঁদ পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস বোঝার জন্য একটা টাইম ক্যাপসুলের মতো, কিন্তু উল্টোটাও কি সত্যি? যদি ভবিষ্যতে আমরা চাঁদের গভীরে এমন কোনো উপাদানের সন্ধান পাই যা পৃথিবী বা থিয়া কোনোটির সাথেই মেলে না, তাহলে সেটা আমাদের সৌরজগতের গঠন বা আদিম ইতিহাস সম্পর্কে কি নতুন ধারণা দিতে পারে?